শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। প্রিয় দর্শক, আমাদের জন্য সংযমের মাস, আমাদের জন্য সৌহার্দ্যের মাস, সম্প্রীতির মাস। আমরা একে অন্যের ভেতরের সকল ক্রোধ, সকল সংঘর্ষ ভুলে আমরা যেন সকলে এক হতে পারি এই মাসে, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করব। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের কিন্তু একটি বিশেষ জায়গা জুড়ে রয়েছে আমাদের বাঙালি সংস্কৃতিতে, সেটি হচ্ছে ইফতারে হরেক রকমের আয়োজন। এই আয়োজন আমাদের ঐতিহ্যের অংশ, আমাদের সংস্কৃতির অংশ, এবং এই আয়োজনকে নিয়ে কিন্তু আমাদের যারা গৃহিণীরা রয়েছেন তাদের আগ্রহ সবথেকে বেশি। সবসময় তারা ব্যস্ত থাকেন পরিবারের জন্য, আশেপাশের মানুষের জন্য কিভাবে সবথেকে বেস্ট আয়োজনটা করা যায়, এবং এই আয়োজনটা যেন আমাদের জন্য একেবারে পারফেক্ট হয় সেজন্য কিছু মানুষ কিন্তু অক্লান্তভাবে কাজ করে চলেছেন। তাদের মধ্যে অন্যতম একটি নাম রন্ধন শিল্পের, রন্ধন জগতের একজন উজ্জ্বল নক্ষত্রই আজ আমাদের মাঝে আছেন, আমাদের সকলের প্রিয় মানুষ, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। শুভেচ্ছা আপনাকে। অনেক অনেক তোমাকে শুভেচ্ছা। কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আমি তো খুব এক্সাইটেড আসলে। প্রথমত সংযমের মাস, আমরা সবাই একটা ধর্মীয় একটা আবহে থাকবো সারাদিন ব্যাপী সংযমের পর। তারপরে তো আমাদের বিশেষ আকর্ষণ মজাদার ইফতারে কি থাকছে আপা, এবং ভীম মনোহর ইফতারের যে কনসেপ্টটা আপনি শুরু করেছিলেন দীর্ঘদিন ধরে চলে, এখন তার ২৭তম বছরে পদার্পণ করছে। এই বছর ২৭ বছরে পা রেখেছে ভীম মনোহর ইফতার। এবং ভীম মনোহর ইফতার থেকে আসলে ইফতারে যে অভিনব আইটেমগুলো আসলে করা যায়, এটি আমাদের শেখা। এই শেখার জার্নিটা আসলে আপনাকে দেখে আমরা শিখেছি এবং ঘরে ঘরে আসলে তৈরি হচ্ছে। তো এই জার্নিটা নিয়ে শুরুতে একটু শুনতে চাই আপা, কেমন ছিল এই ২৭ বছর? ২৭ বছর তো প্রথমে এই যে ভীম মনোহর ইফতার যখন ১৯৯৯ সালে যখন শুরু করেছিলাম আমরা, তখন এটা আসলে আমার বাসার কিচেন থেকে শুরু করেছিলাম। তারপরে বাসায় একটা বড় রুমে সেট বানিয়ে করেছি। তবে এই অনুষ্ঠানটার একটাই বলবো যে বিশেষ একটা ছিল যে জনপ্রিয় হয়েছিল, সেই সাথে আমাদের কখনো অনুষ্ঠানটা টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয়নি, কারণ একদম প্রথম দিন থেকে আমরা স্পন্সর পেয়েছিলাম। এবং এখন এই যে চলছে, ইউনিলিভার আমাদের সাথে আছে, আমরা ভীম মনোহর ইফতার করছি অনেকগুলো বছর ধরে। তার জন্য হচ্ছে কি যে তুমি যেটা বললে যে ফুটেজ এখন দেখলে যে অনেক আমাদের সেলিব্রিটিরা সব আসছে আমাদের অনুষ্ঠানে। সেলিব্রিটিদের আনতে হলে কিন্তু একটা খরচের কথা চিন্তা করতে হয়, যে তারা তো কেউ রান্নার জগতের মানুষ না, তাই না? অনেকে আছে একদম রান্না সে আসতেই চায় না, কিন্তু তারপর আমাদের অনুষ্ঠান দেখে আমরা কিন্তু যখন যাকে ডেকেছি, যাদের আমাদের পছন্দের মানুষ, তারা কিন্তু আমাদের অনুষ্ঠানে সবসময় আসছে। এটা আমাদের একটা অনেক বড় পাওয়া, কারণ টাকা পয়সার বিনিময়ে কিন্তু সব কিছু পাওয়া যায় না। কিন্তু কথা হলো এখন একজন সেলিব্রিটি যখন আসবে, তার তো একটা আমাদের সম্মানজনক একটা কিছু দিতে হবে, তাই না? সেটা আমরা গিফট দেই বা টাকাতে দেই। যার জন্য এটা নিয়ে আমাদের আসলে কখনো চিন্তা করতে হয়নি। যার জন্য অনেকেই বলে তোমাদের পারিয়ারে এত নামি দামি সব যাদের আমরা পছন্দ করি শিল্পীরা কেমন করে আসে। শিল্পীদের অনার করা হয়, তারা যখন আসে তারাও কিন্তু আমাদের অনুষ্ঠানে এসে খুবই এমন বিহেভিয়ার করে, মনেই হয় না যে ওনারা রান্নার কোনো কিছু জানে না বা রান্না করতে আগ্রহ নাই। সবাই কিন্তু খুব আগ্রহ নিয়ে করে, এবং এই আগ্রহ নিয়ে করাটাই কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট হয়ে গেছে আমাদের, যে আমরা ২৭ বছর ধরে এই অনুষ্ঠানটা চালাতে পারছি। এটা লং জার্নি। ২৭ বছরে দর্শক প্রিয়তার জায়গা ছিল বলেই তো এতদিন ধরে একটি অনুষ্ঠান আসলে চলে এসেছে। দর্শকরা টিভির অনুষ্ঠান তো কারো টিকিট কেটে বা টাকা দিয়ে দেখতে হয় না, কিন্তু জনপ্রিয়তা পারিয়ারেই দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যত অনুষ্ঠান হয় রমজান মাসে আমাদের অনুষ্ঠান নাম্বার 1-এ থাকে। টেলিভিশন ইন্ডাস্ট্রিও তাপা এই বছরগুলোতে অনেক পরিবর্তন হয়েছে। শুরুতে বাংলাদেশ টেলিভিশনে এই আয়োজনটি হতো, তারপর আস্তে আস্তে স্যাটেলাইট টেলিভিশনগুলো যখন আসা শুরু করে, অনেক অনেক চ্যানেল, রোজার অনুষ্ঠান যেটা, এটা কিন্তু চ্যানেলেই প্রথম শুরু হয়েছে। অন্য তখন ২১ টিভি ছিল, তারপরে আরেকটা কি ছিল, আরেকটা টিভি কি আমাদের এটিএন বাংলা ছিল, আর বিটিভি ছিল। কিন্তু রোজার অনুষ্ঠান কিন্তু এই চ্যানেল আইতেই প্রথম শুরু হয়েছে। এখন তো অনেকগুলা চ্যানেল, সব চ্যানেলে ইফতারির অনুষ্ঠান হয়, বিভিন্ন টাইমে হয়। আমাদের বাংলাদেশি টাইমে এই যে ইফতারির আগে আগে এই অনুষ্ঠানটা হয়, সবাই বসে থাকে আগ্রহ নিয়ে যে দেখার জন্য। আর আমরা চেষ্টা করি আমরা ট্রেডিশনাল খাবার দেখাই, মায়ের হাতে রান্না যেটা নানি দাদিরা রান্না সেগুলো দেখাই, এটা অন্যভাবে দেখাই, ফিউশন দেখাই, আর বেশি দেখাই আসলে আমার নিজস্ব রেসিপি, যেগুলো একদম নতুন রেসিপি থাকে। এবং স্যাটেলাইট চ্যানেলগুলোতে এই অনুষ্ঠানটা সম্প্রচারের কারণে দেখা যায় শুধুমাত্র দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে যারা আছেন, বাঙালি আছেন, তারাও আসলে এই রেসিপিগুলো ফলো করে আসলে রান্না করতে পারে। যার জন্য
সবাই দেখে। তো চলো এবার আমাদের অনুষ্ঠানে কিছু আসলে চেঞ্জও এসছে, রান্নার সাথে সাথে সেলিব্রিটিরা কিছু মানে বিনোদনমূলক কাজও করেছেন আমাদের এবারকার অনুষ্ঠানে, যার জন্যে চলো না একটু তোমাকে একটু ফুটেজ দেখিয়ে আনি, দেখে আনি তাহলে এবার কি থাকছে আমাদের দর্শকদের জন্য একটা গ্লিমস আমরা দেখে আসি। চলুন প্রিয় দর্শক। ভীম মনোহর ইফতার নিয়ে আসছি পুরো রমজান মাস জুড়ে। চিকেন চাপ কিভাবে উঠলো এটা? মাংস, মাছ, মুরগি এগুলো আমার কাঁচা জিনিসপত্র ধরতে একটু সমস্যা। তাহলে কি গ্লাভস পরবে? না, আমার হাজবেন্ড এখন কেটে দেয়। এটা নাকি আমাদের একটা স্টাইল, আমরা এটা দিতে পছন্দ করি। ফুলটা ঘুরিয়ে দাও। আমার মা কুমিল্লার, এটা যদি আমি না পারি। ভাত পাগল হাত নিয়ে যাবে, জাঙ্গি করবে। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আড়ি। ঠিক আমি সময় করে শিডিউল করে ঘুমানো। বিদেশি মজরেলা চিজ, অন্য কোনো চিজ দিতে পারি, তবে আমি শান্ত রান্নায় দেশি জিনিস ব্যবহার করতে বেশি লাইক করি। বিরিয়ানি খেয়ে যাও ইনশাআল্লাহ। সে অনেক বিদেশি রান্না জানে, বাংলাদেশি রান্না খুব কম জানে। আমাকে সবাই ডানা ভাই বলেই ডাকে। ডানা ভাই বলে ডাকে। ভীমের এই নতুন এক্সক্লুসিভ রামাদান প্যাক যদি আপনারা কিনেন, জিতে নিন কেকা ফেরদৌসির সাথে রান্নার মাস্টার ক্লাস। অংশগ্রহণ করতে আপনার দেশি খাবারের ছবি, ভিডিও, রেসিপি সহ ফেসবুকে পোস্ট করুন অথবা ভীম বাংলাদেশের ফেসবুক পেজে মেসেজ করুন। আমি করতে চাই। তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। সবাই খাবে। আচ্ছা, আমি যে ওয়াশ করছি একটু দেখাই সবাইকে। আমরা বড় লোকরা এমনই বেছে বেছে মিশি। এই রমজানে আপনারা থাকুন ভীম মনোহর ইফতার এবং আমার সাথে। বাহ, আমরা দেখে ফিরে এলাম। এবারে মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং কিছু পার্ট আপনি রেখেছেন আপা। তবুও যদি আপনার মুখ থেকে আমরা শুনি যে এবারে আসলে নতুন কি আনছেন আপনি ভীম মনোহর আসলে হচ্ছে ইফতারে? কি, আমাদের এবারকার অনুষ্ঠানে সব আমাদের প্রিয় মানুষরা থাকছেন আমার সাথে প্রতিটা এপিসোডে, এবং তাদের দিয়ে হচ্ছে কি একটু আমরা মানে কি বলবো, একটু মানে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গেমেরও আয়োজন করেছি, ছোট ছোট, কিন্তু সব খাবার রিলেটেড। আচ্ছা। আর তাদের তো মানে জীবনের কথা, তাদের ইফতারি কিভাবে তারা পছন্দ করে, কোনটা খায় না খায়, সব ধরনের কথা আমরা করেছি। এবং মনে হয় যে এই যে ছোট ছোট খেলার জিনিস অ্যাড করেছি, এগুলো দেখে এবার দর্শকদের খুব ভালো লাগবে, যে রান্নার সাথে সাথে যে খাবার নিয়ে যে খেলাধুলা করা যায় সেটা দেখে আমার মনে হয় সবাই এবার খুব খুশি হবেন যে একদম অন্যরকম কিছু দেখছি। আবার এই যে খেলার জায়গাটা বললেন, আবার বিভিন্ন সেগমেন্ট অ্যাড করছেন, এই সেগমেন্টগুলো বা এই নতুনত্ব কি আসলে টেলিভিশন থেকে এখন দেখা গিয়েছে আমাদের প্ল্যাটফর্মগুলো তো অনেক পরিবর্তন হয়েছে, আমাদের এখন ওটিটি এসেছে, তারপর আবার ইউটিউব চ্যানেলগুলোতেও রান্নার শোগুলোর অনেক হিরিক আসলে, সেই জায়গা থেকে কি আপা এই পরিবর্তনগুলোর কথা আপনি চিন্তা করেছেন? আসলে হ্যাঁ, আমরা মানে পুরো টিম ওয়ার্ক আমরা যখন করেছি অনুষ্ঠান শুরু করার আগে, তখন আমরা ভেবেছি যে আমরা একটু চেঞ্জ নিয়ে আসি, যে প্রতিবার তো সেলিব্রিটিরা আসে, তাদের সাথে একটু কথা বলি, একটু রান্না করি। হ্যাঁ, তো এবার চিন্তা করেছি যে এই রান্নার সাথেও কি আর একটু বিনোদনমূলক কিছু করা যায় না, যার জন্য এগুলো করা। যেমন এমন কঠিন কিছু না, হয়তো একজন সেলিব্রিটি বলছে আমার দেশ বরিশাল, তা আমরা বাংলাদেশের 3 বিভাগের 3টা খাবারের নাম দিয়ে দিলাম, একটা বাংলাদেশের মানচিত্র দিয়ে দিলাম, বললাম এখন তুমি বলো এই 3টা খাবার কোন অঞ্চলের জন্য বিখ্যাত, সেগুলো তুমি ম্যাপের মধ্যে লাগাও। অনেকে সবগুলো পেরেছে, অনেকে পারেনি, কিন্তু অনেক মজা হয়েছে। মানে এই ধরনের আমরা মানে খেলাধুলা যা করেছি এবার সব কিছু কিন্তু মানে রান্নার
রান্না রিলেটেড রান্না কুইজের related। মতো হয়ে গিয়েছে, হ্যাঁ, বিনোদনও রয়েছে, যার জন্য সাথে ভালো রান্নাও লেগেছে। রয়েছে। হ্যাঁ, আর তুমি একটু আগে আমাকে বলছিলে যে পুষ্টির কথা, আমরা প্রতিটা খাবারের সময় পুষ্টির কথা সব সময় চিন্তা করেছি যে এমন ধরনের খাবার রান্না করব। সবসময় আমি যেটা বলি যে কম খরচে সুস্বাদু খাবার, আবার দেখতে সুন্দর হবে, কারণ আমরা অনেক এই যে ইফতারি প্রোগ্রামে সবসময় প্রতিটা খাবার অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু দেখানোর চেষ্টা করি যে শুধু মানে ভালো রান্না করলেই হবে না, খাবার টেবিলে যখন মানুষ আসবে যে পেঁয়াজু ছোলা বেগুনি আমাদের থাকে, সাথে আমাদের যেন এই যে প্রতিদিনকার ইফতারি প্রোগ্রামে নিত্য নতুন খাবার দেখাচ্ছি, সেই আইটেমটাও যেন আগামীকাল সবার টেবিলে ঘরে ঘরে থাকে এবং সবাই শুধু মজা করে খাবে না, দেখেও খুশি হবে। সত্যিই তাই। আবার রোজার মধ্যে তো আরেকটা ব্যাপার থাকে ডিহাইড্রেশনে, সারাদিন যেহেতু আমরা কিছু খাই না, পানিও স্পর্শ করি না, তখন প্রচন্ড পরিমাণে ওই পানীয়র চাহিদাটাও বেশি আমরা থাকে। আমাদের প্রতিটা অনুষ্ঠানে প্রায় বলে আসছি যে আপনারা বেশি করে শরবত খাবেন, পানি খাবেন, পারলে 3-4 রকমের লেবুর শরবত খাবেন, নর্মাল পানি খাবেন, এবং আমরা এবার শরবতও দেখিয়েছি আনকমন শরবত, মানে যে শরবতটা আমরা সচরাচর করি না। আমাদেরকে একটু নাম বলতে পারবেন দুই একটি, যদি আমরা একটু আগ্রহী হতে পারি? আমরা আসলে এখন আর নাম বলতে চাই না, কারণ আমরা Surprise। খুব মজার শরবত করেছি, আমরা বিভিন্ন ধরনের যে খাবার করেছি, আমার মনে হয় কি দর্শকদের খুবই ভালো লাগবে। আর আমরা যেমন প্রতি বছর চেষ্টা করি যে মানে রোজা যখন 20 রোজা যখন পার হয়ে যায় তখন আবার আমরা এমন খাবার তৈরি করি যেই খাবারগুলো হলো আমরা ঈদের দিনও রান্না করতে পারবো, আবার রোজার মধ্যেও করতে পারবো, সেই ধরনের খাবার আমরা করেছি। সত্যিই তাই। আর আপা, যে রান্নাকে যে আর্টের মতো করে সকলের সামনে নিয়ে আসা, এই জিনিসটা তো কনসেপ্টটা আগে যতটা না পরিচিত ছিল এখন আরো বেশি পরিচিত। আগে শুধুমাত্র গৃহিণীরাই রান্না করতেন, কিন্তু এখন দেখা যায় সকল বয়সের সকলেই রান্না করছেন, এবং পুরুষ যারা আছেন বা ছেলেরা আছেন তারাও কিন্তু রান্নার প্রতি বিশেষ আগ্রহী। আপনার শো দেখে কি পুরুষেরা রান্না করেছেন বা এরকম কোনো ফিডব্যাক দিয়েছেন? রান্না করেন আমাদের এখানে, মানে এবার আমাদের অনুষ্ঠানে কয়েকজন শেফও রান্না করেছেন। আর সবচেয়ে বড় হলো আমরা যখন মানে এবার যখন আমাদের টিম পুরা নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম, তো ওরা বলছিল আপা আপনি তো মানে আমার রান্নার স্কুল হলো 94 থেকে, আমি রান্নার স্কুলে রান্না শেখানো শুরু করছি, বলছে আপা আপনার কি এমন কোনো স্টুডেন্ট নেই যে এখন রান্না করে অনেক বিখ্যাত হয়ে গেছে? আমি বলছি অনেক আছে দেশে বিদেশে, এখন কে অ্যাভেলেবেল হবে। তো এইটাও একটা মজার একটা এপিসোড আমরা করতে পেরেছি এবার, যে আমার একজন স্টুডেন্ট যে আমার কাছে রান্না শিখেছে, কার্ভিং শিখেছে, সে এখন অনেক বিখ্যাত। আজকে আমি নামটা বলবো না, যখন অনুষ্ঠান হবে সবাই দেখে চিনবে তাকে। এখন পুরো বাংলাদেশে কি বিদেশে বাঙালিরাও সবাই চেনে। সে বয়সে অনেক মানে আমার চেয়ে অনেক ছোট, কিন্তু তাকে মানে কি তার এত নাম ডাক হয়েছে যে সেও আমাদের এই অনুষ্ঠানে মানে আমাদের এবার কারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছে। এটাও মানে অনুষ্ঠানটাই হচ্ছে কি আমরা যখন টিম নিয়ে বসেছি আমরা আলোচনা করে নিত্য নতুন অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি দর্শকদের, যে শুধু রান্না দেখালেই তো হবে না, তার সাথে তারা যেন মনে করে যে এবারকার অনুষ্ঠান 27 বছরে পা দিয়েছি, ইনশাল্লাহ সবাই সুস্থ থাকলে আমরা 30 বছরেও পা দেবো। হ্যাঁ, যার জন্য আমরা একদম অন্যরকম করে করার চেষ্টা করেছি। সত্যিই তাই। আরেকটি বিষয় আপনার কাছে জানার ইচ্ছা, ব্যক্তিগত জায়গা থেকেই বলবো, যে আগে রান্না বিষয়টা অনেক সময় সাপেক্ষ ছিল, কিন্তু এখন প্রযুক্তিগত কারণে রান্নার সময়টা অনেক কমে এসেছে এবং সহজে আমরা যে কাজগুলো করতে পারি। অনেকে মনে করেন যত শর্টকাটে রান্না হয় রান্নার স্বাদ নাকি আরো কমে যায়। আপনি একজন রন্ধন বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করেন? আসলে আমার মনে হয় না, আমার মনে হয় একটু গুছিয়ে জিনিসপত্র নিয়ে রান্না করলে খুব শর্ট টাইমে অনেক মজাদার খাবার রান্না করা যায়। যেমন অনেকে বলেন বাটা মশলা দিয়ে রান্না করলে একরকম স্বাদ, আবার ব্লেন্ড করলে আরেক রকম স্বাদ। এটা সত্যি কথা যে মাটির চুলায় রান্না করলে একরকম স্বাদ হয়, বাটা মশলা দিয়ে রান্না করলে একরকম স্বাদ হয়। তারপর আমরা বাটা মশলা দেখাই না এই কারণে, কারণ এটা তো অ্যাভেলেবেল না। আমাদের রান্নার অনুষ্ঠান শুধু বাংলাদেশিরা দেখে না, তো যারা বিভিন্ন দেশে আছে, দেশ বিদেশের মানুষ দেখে। সুতরাং সবাই যেসব জিনিস দিয়ে রান্না করতে পারে এবং মানে সহজভাবে পাওয়া যায়, আমরা সেই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু মানে রান্না করার চেষ্টা করি। আপনার সোশ্যাল মিডিয়াতেও তো আপনার রান্নার রেসিপিগুলো সবসময় হরহামেশা আমাদের সামনে ঘুরে বেড়ায়। সেই সোশ্যাল মিডিয়াতে আসলে আপনি দর্শকদের ভালোবাসা কেমন পান বা সেগুলোকে কিভাবে গ্রহণ করেন? আসলে হচ্ছে কি যে মানে সোশ্যাল মিডিয়া এমন একটা মিডিয়া যেখানে কিন্তু তুমি টাকা পয়সা খরচ করতে হয় না। আমি যে কোনো মতামত দিতে পারি, তোমাকে নিয়েও মতামত দিতে পারি, আমাকে যারা আমার অনুষ্ঠান রেগুলার দেখেন তারা দেন, তা ভালো মন্দ সব ধরনের মতামতই পাই। এখন আমি যেটা মানে সবসময় করি যে মনে করি যে মানুষ যাকে ভালোবাসে তারই কিন্তু ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে আলোচনা করে। তা আমাকে নিয়ে যখন আলোচনা করে আমি কোনো মাইন্ড করি না,
যে আমি কোনো মাইন্ড করি না, কারণ আমি তো আর কাউকে ডেকে বলি না যে আমার রান্নাগুলো তোমরা দেখো, ইউটিউবে দেখো বা এখন তোমরা চ্যানেল আয়ে দেখো, এরকম বলি না। কিন্তু মানুষ অনেক কিছু লেখে, ভালো কথাও লেখে, খারাপ কথাও লেখে, তা আমি মাইন্ড করি না। এমনিতে দেখা যায় যে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা যাই বলে এখন শর্ট রিলস নামের একটা সেকশন আছে, খুব কম সময় 1 মিনিটের মধ্যে দেখিয়ে দেয় রান্নাগুলো কিভাবে হচ্ছে। সেগুলো দেখে কি সত্যি রান্না ভালো মতো শেখা যায়? আসলে হয় কি, মানে রান্না এমন একটা জিনিস, মানে আমার যেটা মনে হয় যে অনেকে মনে করে ইউটিউবে এত রান্না আছে, আমি কেন রান্নার স্কুলে যাব। আসলে এটা কিন্তু ঠিক না, কারণ ইউটিউবে অনেক কিছু দেখে কিন্তু অনেক কিছু শেখা যায় না। কিন্তু রান্নার আমি সবাইকে সবসময় বলি যে তুমি যদি সত্যিকারের ভালো রান্নার মানুষ হতে চাও, এই জগতে আসতে চাও, তাহলে তোমাকে অবশ্যই রান্নার স্কুলে যেতে হবে। কারণ আমি যেমন, মানুষ বলে না সাধারণত যারা রান্না করে, ভাই কেক বেকিংয়ে খুব মাপ মতো না দিলে বেকিং হয় না, কিন্তু আমার কথা হলো কেক বেকিং না, আমি বিরিয়ানি রান্না করি, যাই রান্না করি সব কিছুতে আমি বিশ্বাস করি যে মাপঝোঁক একটা আছে। আমি জানি যে 4টা ডিমের হালুয়া করতে হলে সেই 4টা ডিম আমি যখন ফাটাবো তার মধ্যে আমি হলো গিয়ে কি বলে একটা, এই যে তোমার সামনে যে মগটা আছে, এই মগের আমি বলছি যেটা, আমি এর মধ্যে আধা মগ গুঁড়ো দুধ দেবো, আর হলো গিয়ে 4টা ডিমের জন্য আমি 1 মগ চিনি দেবো, আর হলো ঘি দেবো আধা মগ। তাহলে আমার এই ডিমের বরফি করি, হালুয়া করি, এটা খুবই ভালো হবে। তা আমি বিশ্বাস করি যে এর জন্য তোমার দেখো পড়াশোনা জানতে হবে, তোমার রান্নার স্কুলে যেতে হবে। কুকিং স্কুলে না গেলে এই যে মাপঝোঁকটা, এটা তুমি পারবে না। কারণ আমি একটা কথা বলতে পারি, আমরা যারা রান্না করি, রান্নার জগতে যারা আছি, সবাই কিন্তু আমাকে যদি তুমি বলো যে আপনি আপা এখন 400 জনের বিরিয়ানি রান্না করেন, আমি তো বাবুর্চি না, আমি শেফ না, তাই না, আমি কালিনারি এক্সপার্ট, কিন্তু আমি 400 জনের রান্না করতে পারবো। এই কারণে আমি জানি যে 1 কেজি চালে কয়জন খাবে, কতটুকু পানি দিতে হবে, আমি রান্না করে তোমাকে 400 জনের রান্না করে খাওয়াতে পারবো। রান্না কি অনেকটা তাহলে অঙ্কর মতো কিংবা বিজ্ঞানের মতো মানা যায়? হ্যাঁ, আমার কাছে তাই লাগে। যে আমার আম্মা, যেমন আমি ছোটবেলা রান্নাঘরে ঢুকলে আমার মা কখনো এটা লাইক করতেন না। আমার আম্মা বলতেন পড়ালেখা শেখো, ভালো করে পড়ালেখা শিখলে কিন্তু তুমি রান্না করতে পারবে। আমার মনে হয় আমার মার কথাটা সত্যি। তুমি যদি কিছু না, মানে পড়ালেখা একদমই না জানো, মাপঝোঁক না জানো, কখনো ভালো রান্না করতে পারবে না। আচ্ছা, আমরা তো অপেক্ষা করে আছি আসলে রেসিপিগুলো আবার কি হতে যাচ্ছে, এবং সকলেই বাসায় ট্রাই করবে অবশ্যই। বা সারা বছর ব্যাপীও তো রান্না তো রেগুলার একটা কাজ, এবং শিল্পর পর্যায়ে নিয়ে গেলে সেটি আবার অন্যরকম। সারা বছর ব্যাপীও তো রান্না নিয়ে আপনি অনেক কাজ করেন, আপনার একটা কুকিং অ্যাসোসিয়েশনও আছে, সেখানের কাজ কেমন চলছে এখন? আসলে আমরা যে আমাদের যে কুকিং অ্যাসোসিয়েশন আছে, তার মধ্য দিয়ে আমরা তো সব মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে যারা মানে কর্মজীবী মহিলা ছোট ছোট কাজ করেন, তাদের রান্না শিখিয়ে তারপর কম্পিটিশন করে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদের আমরা কিছু টাকা দিয়ে আসি। বা অনেক সময় আমরা করি কি, জিনিসপত্র দিয়ে দিই, যেমন সিঙ্গারা শিখালাম, সমোসা শিখালাম, হয়তো ডাল দেই, তারপরে হয়তো আলু কয়েক কেজি দেই, তেল দেই, ময়দা দেই, সব দিয়ে আসি, যে ওরা যাতে ওই খাবারগুলো তৈরি করে স্কুল কলেজে বিক্রি করে ওরা যাতে স্বাবলম্বী হতে পারে। এটা হলো আমাদের মানে স্লোগানই হলো রান্না শিখে স্বাবলম্বী হন। সত্যি দারুণ। এইটাই আমরা প্রজেক্টে যখনই যেখানে যাই, ইদানিং আমরা আবার এইটাও করি যে বিভিন্ন অঞ্চলে যখন যাই দেখি যে বিভিন্ন পেশার মহিলারাও চলে আসে। ওরা আগের থেকে বলে আমরা 20 জন আসবো ম্যাডাম, আমরাও করতে চাই এই কোর্সটা। তো দেখি যে ভালোই সাড়া পাই। বাহ, আপনি তো রান্নার কারণে সারা পৃথিবী ঘুরেছেন এবং সারা বাংলাদেশও ঘুরেছেন। যে ফিউশনের কথাও কিন্তু খাবারের মধ্যে আপনার উঠে আসছিল। এই যে ফিউশন যোগ করার কারণে আসলে সারা পৃথিবীর রান্নার টেস্টও আপনার কাছে জানা। কোন জায়গাকার রান্না আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? আসলে কি, যখন মানে সারা পৃথিবী তো আর ঘোরা সম্ভব না জীবনে, তাই না, অনেক অনেক দেশে ঘুরেছি, তাই না। আমি মানে কি রান্নার জন্যই একদিন গুনছিলাম বসে বসে 50টা দেশে গিয়েছি, এবং লাস্ট ইয়ারে আমার দেখা গেছে যে 12 মাসে আমি 13টা দেশে গিয়েছি। তো যখন যেখানে যাই টুকটাক রান্নার মানে রেকর্ডিং করি, নিয়ে আসি, দর্শকদের দেখানোর চেষ্টা করি। তো সব দেশের খাবারই ভালো লাগে আমাদের। যেমন আমরা মানে অন্য দেশে যখন রান্না করি, আমি নিজে যেমন অনেক কিছু আমরা হয়তো লাইক করি না বাঙালিরা, আর এমন কিছু উপাদান আছে যেগুলো হয়তো মানে আমরা সচরাচর কিনি না। তো ওই জিনিসটা বাদ দিয়ে ওই দেশের খাবারটা মানে আমরা কিভাবে
মজা করে খেতে পারবো সেইভাবে আমি রান্না করার চেষ্টা করি। বা যে খাবারে যে ফিউশনটা অ্যাড হচ্ছে, বিভিন্ন দেশের খাবারটা আমাদের দেশের সাথে মিলে যাচ্ছে, আবার এই যে রান্নার সহজলভ্যতার কারণে বাইরের দেশের ফুড কালচারটা অনেকটা আমাদের দেশে এসেছে, এতে কি আমাদের দেশীয় খাবারের যে চাহিদা বা পুরনো রীতিতে আমরা যে রান্নাগুলো করতাম সেগুলো কি কিছুটা হারিয়ে যাওয়ার না, সম্ভাবনা আমার তো আছে? মনে হয় যে এখনকার ছেলেরা যেমন বিদেশি খাবার, পিৎজা, বার্গার এগুলো লাইক করছে, থাই চাইনিজ তো আগেই খেতাম, আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি। আমার মনে হয় সেই সাথে ওরা কিন্তু আমি দেখছি যে আমাদের কাচ্চি বিরিয়ানি, পোলাও, রোস্ট এগুলো কিন্তু লাইক করে। এখন আবার বেশ পিঠা উৎসব হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, পিঠাটাও কিন্তু এখন জনপ্রিয় হচ্ছে। সত্যি না, কম্পিটিশান হচ্ছে পিঠার, বিভিন্ন মেলায় পিঠা বিক্রি হচ্ছে, বাচ্চারা কিন্তু দেখি ওটা নিয়ে এখন আগ্রহ দেখায়। আমরা বলি যেগুলো হলো আমাদের দেশের মানে মিষ্টি জাতীয় খাবার, এগুলো তোমরা খাও, তোমরা যে খুব অপছন্দ করে আমার তেমন মনে হয় না। আর যদি বাচ্চাদের আমরা চেনাতে না পারি, এটা তো আমাদের দোষ, তাই না? আমরা যেমন মা দাদির কাছ থেকে শিখেছি আগে পিঠা খাওয়া, এখনকার প্রজন্মের বাচ্চাদের আমরা যদি এগুলো না খাওয়াই, না দেখাই, তাহলে ওরা কোত্থেকে শিখবে? আপা, মা দাদির কথা বলছিলেন, আপনি আপনার মা কিংবা দাদির কাছ থেকে কি ধরনের রান্না শিখেছেন? আসলে কোন হচ্ছে রান্নার কি, কথা মনে আমার আছে? আম্মার দেশ ছিল বিক্রমপুরে, বিক্রমপুরের তো অনেক খাবার বিখ্যাত। আর আমার নিজের দেশ হলো বগুড়া, আমার দাদি বগুড়া ছিলেন, আমার দাদিও খুব ভালো রান্না করতেন। আমার দাদি অনেক বছর আগে চলে গেছেন, আর আমার নানি আমার জন্মের আগে চলে গেছেন। আমার মা বলতেন যে আমার নানি খুব ভালো রান্না করতেন। তা আম্মা মাঝে মাঝে আমাকে বলতেন কিছু রান্না কর, বাংলাদেশি রান্না করে আম্মাকে খাওয়ালে আম্মা অনেক সময় বলতেন, আমার নানিকে তো আমি দেখিনি, বলতেন যে ওই খাবারে নাকি আমার নানির হাতের ছোঁয়া পাচ্ছেন আমার মা। তো ওটা শুনলে খুব ভালো লাগতো। আমার মা নিজেও ভালো রান্না করতেন, আমার দাদিও খুব ভালো রান্না করতেন। আপনার প্রথম রান্নার স্মৃতি কি আপনার মনে আছে? কবে সর্বপ্রথম রান্না করেছেন? আসলে প্রথম রান্নার স্মৃতি মনে নেই, তবে মনে আছে যে আগে যখন মানে স্কুল পেরিয়ে যখন কলেজে পড়তাম, হয়তো আম্মা কোনো দিন যদি অসুস্থ থাকতো, আব্বা হয়তো দেশে নাই, তখন মাঝে মাঝে যদি রান্না করতাম, আমার মনে আছে আমার বড় ভাই সাগর ভাই কলেজ থেকে আসতে এসে বলতো, আজকে তো খুব ভালো খাওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে, কে রান্না করেছে? তা আমি বলতাম আজকে তো আম্মার শরীরটা বেশি ভালো নেই, তা আমি রান্না করেছি। বলে কি, স্কুল থেকে এসে বলে তুমি রান্না করছো, তাহলে তো আজকে গোসল করা যাবে না। বলতাম কেন? আসলে তখন নতুন নতুন রান্না করতাম তো, যাই রান্না করতাম এত পানি দিয়ে ফেলতাম। সাগর ভাই তখন বলতো আজকে তো ট্যাঙ্কে একটুকু পানি নাই, সুতরাং গেলে তো ওয়াশরুমে গেলে কোনো পানি পাবো না আজকে, সব পানি তো কেকার রান্নার মধ্যে ভাসছে বলতো। কিন্তু তারপরে সাগর ভাই, আমার ছোট ভাই প্রবাল, আমার ছোট বোন কাকলি, ওদের উৎসাহে কিন্তু আমি রান্নারও শিখেছি ভালো করে। আচ্ছা, রান্নার ক্রিটিক্স কে ছিল? মানে প্রথমে ভুল ধরতো কে রান্নায়? ভুল তো ভাই বোনরা ধরতো, তারপরে বন্ধু বান্ধবদের জন্য রান্না করতাম, সাগর ভাইয়ের ফ্রেন্ড আসতো, রেগুলার বলতে গেলে আমাদের বাসায় প্রতি শুক্রবারে খাওয়া দাওয়া হতো। এই যে আফজাল ভাই বিশেষ করে এখনো বলে, স্মৃতি যখন মানে এই করে পুরানো দিনের কথা বলে যে আমাদের বাসায় রেগুলার যেতেন, খেতেন, মজা হতো আর কি। এটা আমার বন্ধু বান্ধবরা আসতো। তারপর তো নিজে একসময় বড় হয়েছেন, তারপরে সংসার হয়েছে, সেখানে সংসারে নতুন একটি অধ্যায়, এখন তো আবার নানি দাদিও হয়েছেন। নাতি নাতিরা যখন রান্নার খাবারগুলো এখন টেস্ট করে, তারা কিভাবে কমপ্লিমেন্ট করে? আমার তো নাতি তো মানে নাতি একটু বড়, 14 ইয়ার্স এখন, আর নাতনি ছোট 5 বছরের, এখনো সবকিছু খায় না, কিন্তু বলবে যে এটা খাবে ওটা খাবে, ভালো হয়েছে। আর নাতি রেগুলার বলে যে আমি এটা খাবো এটা খাবো। নাতি সুন্দর খায়, দেশি বিদেশি সব খাবারই খায়। আচ্ছা, ওরা তো এখন যে ইন্টারনেটের যুগে বাচ্চারাও তো দেখতে পারে, ওরা আপনার শোগুলো যখন দেখে তখন কি বলে আপনাকে? ওরা মানে কি পছন্দ করে। আমার নাতি যেমন এখন তো একটু বড় হয়েছে, আর একটু ছোট থাকতে বলতো যে স্কুলে আমাকে আপা ডাকে, বলে আপা স্কুলে গেলে সব ছেলে মেয়েরা, তারপর আমার টিচাররা সবাই আপাকে চিনে, ওটা শুনে ওর ভালো লাগে যে আমার আপাকে সবাই চেনে। আচ্ছা, আপনি তো রান্নার জন্য একদম বিশ্বসেরা। আপনার কাছ থেকে আপনার পরিবারে কি মনে হয়, জেনেটিক্যালি যে পাস হয়ে ব্যাপারটা বলছিলেন যে আপনার নানির হাতের স্বাদ আপনার রান্নায় আছে, আপনার কি মনে হয় যে পরবর্তী লেগেসিতে কারো আছে? আমার তো এক মেয়ে এক ছেলে। আমার মেয়ে যেমন ভালো রান্না করে, কিন্তু রান্নার ও অন্য কাজ করে। ওর এই যে এই জগতে এসে রান্না করে কোনো অনুষ্ঠান করবে এমন খুব একটা কোনোদিন ইচ্ছা ছিল না, এখনো নাই। তা আমার নাতনি তো মাত্র 5 বছরের, তবে রান্নায় খুব আগ্রহ। জানি না একটু বড় হলে মেবি হয়তো দেখা যাবে যে ছোটবেলার মতো রান্নাবাড়ি খেলে। রান্নাবাড়ি খেলে না, এখনকার দিনের বাচ্চারা দেখি না তো হাঁড়ি টাড়ি নিয়ে খেলে। বাট ওই যে আমি যখন রান্না করি, এসে ডিমের হালুয়া বানাবো, বলবো আপা আমি তো পারি, এসে ওই একটুখানি ডিম চিনি সব মিশালো, গুঁড়ো দুধ মিশালো, ওগুলা করে বলে এখন আমি চুলায় তো তোমাকে দেওয়া যাবে না, তুমি এখানে এখন বসে বসে দেখো, বাকিটা আমি করি। তা এখন জানি না আমার মানে নাতনি কেমন হবে। নাতনি মেবি হয়তো একটু বড় হয়ে হয়তো রান্নার ইসে আসতেও পারে, দেখা যাক।
ওর যদি ইচ্ছা থাকে তাহলে করবে। আর আপনি তো অনেক ক্ষুদে শিল্পীদের নিয়ে, ছোট ছোট বাচ্চাদের নিয়েও রান্নার অনুষ্ঠান হ্যাঁ, রান্নার করেছেন, অনুষ্ঠান তাই না? করেছি, হ্যাঁ। আরো কি কি খেলার প্ল্যান আছে? ছলে রান্না, হ্যাঁ, এটা একেবারে। আমার অনেকদিন চ্যানেলে একটা অনুষ্ঠান গেছে যে বাচ্চারা কিভাবে নানি দাদি খালা সবার সাথে কিভাবে রান্না করে, ওটা পুরো ছিল বেকিং এর প্রোগ্রাম। মানে ছোট ছোট বাচ্চাকে তো আসলে চুলা দেওয়া যায় না, ওরা বেকিং এ করে। আর আমার এমনি আমি কয়েকটা প্রজেক্ট করেছি, আমার এমনি ইচ্ছা করে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বাচ্চাদের স্কুলে রান্না শেখাবো। সেটা মানে আমি কয়েকটা স্কুলে শিখিয়েছি, কিন্তু এই বিভিন্ন অঞ্চলে ঘুরে যে করা সেটা সম্ভব হয়নি। তবে আমি একটা বাচ্চাদের একটা রান্নার বই লিখছি, যে বইটা আমার ইচ্ছা পুরো বাংলাদেশে সব স্কুলে দেব। মানে ওই রান্নার বইটাতে কিন্তু মানে কেক যে থাকবে না এমন না, কিন্তু সব বাংলাদেশি রান্না। ইচ্ছা আছে যে বাচ্চারা যাতে ভবিষ্যতে শিখতে পারে। আচ্ছা, আরো কোনো প্ল্যান আছে কি? কারণ এখন পর্যন্ত যা দেখেছি যে আপনি রান্নার জগতে যে অভিনব শোগুলো নিয়ে এসেছেন তা আসলে একটা মাইলফলক তৈরি করেছে রান্নার জগতের জন্য। তো পরবর্তীতে আসলে পরিবর্তিত সময়গুলো সবকিছু মাথায় রেখে এমন কোনো চিন্তা কি আছে যেটা নিয়ে কাজ করতে চান? মানে তোমরা দোয়া করবে যতদিন বেঁচে আছে যেন সুস্থ থাকি। সুস্থ থাকলে মানে ইচ্ছা আছে যে যতদিন বেঁচে থাকবো মানে রান্নার কাজই করব। আর আমার আম্মা এমনি বলতেন, আমার সবসময় বলতেন যে যেই কাজ করবে একটা কাজই মনোযোগ দিয়ে করো, 2-3টা কাজ করতে গেলে 2-3 জায়গায় পা রাখলে দেখবে যে কোনোটাই তুমি সাকসেস পাচ্ছ না। আর তুমি যেটা জিজ্ঞেস করলে যে আমার মানে এই যে নাতি নাতনি কেউ রান্নার জগতে আসবে কিনা, তুমি মানে চিন্তা করে দেখো বিখ্যাত মানুষ যারা, তাদের কিন্তু ছেলেমেয়েরা কেউই কিন্তু দেখা যায় না যে বাবা মা বা দাদি নানি যারা যেই লাইনে গেছে ওই লাইনে গিয়ে বিখ্যাত হয়, এরকম কিন্তু খুব কম দেখা যায়, তাই না? একেবারেই সেটাই হয়তো দেখা যায় বিভিন্ন দেশে নায়ক নায়িকার ছেলেমেয়েরা নায়ক নায়িকা হচ্ছে, কিন্তু অন্য প্রফেশনে কিন্তু খুব একটা দেখা যায় না যে একজন বড় শেফ তার যে ছেলে বা মেয়ে শেফ হয়েছে, আমি কিন্তু দেখি না। তুমি দেখো? না না, খুব আসলে কমই। এই লেগেসিটা অনেকে রাখেন অনেকে রাখেন না, কিন্তু এখন যে পরিবর্তিত সময়। আমার আম্মা এত বড় সাহিত্যিক, আমার আম্মা তো সাহিত্যের সব অঙ্কনে লিখেছেন। আমি তো রান্নার বই লিখি, বাট সাগর ভাই যেমন ফরিদুর রেজা সাগর আমার বড় ভাই, ও যেমন লেখে ও তো শিশু সাহিত্যিক হিসাবে নাম করে ফেলেছে, ও লেখার জগতে গেছে। কিন্তু একটা অন্য দিকে আমার আম্মার মতো একদম ভ্রমণ কাহিনী, বাচ্চাদের লেখা, তারপর উপন্যাস, এত কিছুতে কিন্তু যায়নি। সাগর ভাই চলে গিয়েছে সোজা কি ও ছোটোবেলা থেকে আসলে একদম সেই আমরা যখন ছোটো ছিলাম তখন কচি কাচার আসর করতো, সে একদমই যখন স্কুলে পড়তো সাগর ভাই, ও সবসময় বাচ্চাদের সঙ্গে একটা আলাদা ধরনের মানে কাজ করে গেছে, যার জন্য সারা জীবন এই যে বাচ্চাদের জন্যই লিখে যাচ্ছে। আর আপনি তো আছেন পুরো দোস্ত রান্নার মানুষ। হ্যাঁ, আমার রান্নার বই আছে, রান্না নিয়ে আমি থাকি। আবার খাবার শুধু রান্না না, রান্না আপনি শুরুতেই বলছিলেন যে পরিবেশনটা যেন খুব ভালো মতো হয়, সেটাও একটা আর্ট, এবং ওইটা নিয়েও এখন অনেক স্কুল আছে পরিবেশনের জন্য, সেগুলো নিয়ে কিভাবে দেখেন আপনি? আসলে আমার মনে হয় কি যে অনেকে বলে হয়তো আমরা একটা টিভিতে একটা ভালো মানে ফ্রাই প্যানে হয়তো একটা কিছু করলাম, বলবে আপা আমার তো এই ফ্রাই প্যানটা নাই, এরকম কি হবে? আসলে এটা না, কথা হলো যে যেই খাবার যাতে যায় সেইভাবে দেওয়াটা। এটা আমার মাটির ডিশ হতে পারে, আমার কোনো আগের আমার দামি আমার মা দাদি নানিদের কোনো ক্রোকারিজ আমি দিতে পারি। কথা হলো যে এটা যে দামি কোনো কিছু তো এমন না, কিন্তু প্রপারভাবে খাওয়াটা যেন আমরা দিতে পারি। যেমন পোলাওটা আমরা দিলাম একটু ছড়ানো একটা ডিশে, ওটা একটা গামলার মধ্যে দিলে ভালো লাগে না। আবার যখন রেজালাটা দিলাম তখন একটা বাটির মধ্যে দিলাম সুন্দর করে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর সাজানোর ব্যাপারটা তো এখন কার্ভিংও মানুষ অনেক শিখে সুন্দর করে যদি মানে খাবার জিনিস দিয়ে খাবার সাজিয়ে পরিবেশন করে, সেটা দেখতে অনেক ভালো লাগে। আপনি তো যে পরিবেশনের কাজ, রান্নার কাজ অনেকদিন ধরে করছেন, আপনার তো এই রান্নার যে তৈজসপত্র রয়েছে সেগুলোর কালেকশনও নিশ্চয়ই অনেক আছে, বাসায় রাখার জায়গা হয় সবকিছু? মানে আমার একটা পুরা এই স্টুডিও সমানই বলতে গেলে বড় রুমে ভরা শুধু আমার মানে ক্রোকারিস। কোন ধরনের ক্রোকারিস সবথেকে বেশি আপনার কাছে? আমার তো হাঁড়ি কিনতেও ভালো লাগে, ক্রোকারিস মানে যদি বলো যে মানে যেগুলো বাটিতে দেব বা কিছুতে দেব সেগুলো আমার কিনতে ভালো লাগে। সুন্দর সুন্দর বিদেশে গেলে সুন্দর সুন্দর চামচ দেখলে মনে হয় ওটা নেই, ওটা দিয়ে আমি রান্না করব, তখন দেখতে ভালো লাগবে। এগুলো সব কিছু আমি কিনি। আর কোনো কিছু যখন নষ্ট হয়, প্রোগ্রামে যখন মানুষজন আসে অনেক সময় হয়তো আমার একটা চামচ ভেঙে ফেলে, আমার খুব কষ্ট লাগে, আমার এই চামচটা আজকে 2 টুকরো হয়ে গেল। মানে এগুলো সব মানে কি আমার মানে নিজস্ব একদম মানে আত্মার জিনিস আমার এই যে ক্রোকারিসগুলা, তা আমি সবগুলা খুব যত্নে রাখার চেষ্টা করি। ভালোবাসার এবং আদরের, এবং এই ভালোবাসায় আদরে আপনি আপনার যে কাজটি করছেন সেটা আমাদের সকলের জন্য, অনেক নারীর জন্য আসলে অনুপ্রেরণার জায়গা। এই অনুপ্রেরণা সবসময় আপনি আমাদেরকে দিবেন এই প্রত্যাশা আমরা রাখছি। আর অনেকগুলো বছর আমরা ভীম মনোহর ইফতার থেকে শুরু করে
যত কুকিং শোজ আছে সেগুলোতে আপনাকে পেতে চাই। ভালো থাকবেন অনেক। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। মাহে রমজান আপনাদের সকলের ভালো কাটুক, সৌহার্দ্যে সম্প্রীতিতে কাটুক, এই প্রত্যাশা নিয়েই আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।